সাধারণ একটি কোটা আন্দোলন কিভাবে সরকার পতন আন্দোলনে রূপ নিল তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। এবার সেই প্রশ্নের জট খুলে দেশের রাজনৈতিক দল নিষিদ্ধের আইনে উদ্বেগ জাতিসংঘ মানবাধিকার প্রধানের। জাতিসংঘ কি এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? এরকম কিছু কিছু প্রশ্ন উঠলেও এর উত্তর মেলানোটা, সেই রিপোর্টে যে 1400 মানুষ হত্যার কথা বলা হয়েছে সেটিকে সরকার যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। শুধু গুরুত্ব নয়, পুঁজি হিসেবে গ্রহণ করেছে এবং সেটিকে কেন্দ্র করেই আওয়ামী লীগের বিচার বা আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের বিচারে উদ্যোগী হয়েছে, বেশ শক্তিশালী হয়েছে এবং এটিকে আওয়ামী লীগের অপকর্মের বিরুদ্ধে একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে মনে করছে সরকার। ওই যে রিপোর্টটি জাতিসংঘ দিয়েছিল সেই রিপোর্টের শেষাংশেও কিন্তু বলা ছিল যে জাতিসংঘ তাই বলে কোনো রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধের পক্ষে মত ব্যক্ত করে না। সরকার সেদিকে তাকায়নি। আবার ভলকার তুর্ক যে বক্তব্যটি দিলেন সেটি সরকারকে খানিকটা চাপের মুখে ফেলতে পারে। আমরা জানি জাতিসংঘের ভূমিকা কতটুকু কার্যকর এই বিশ্বে, তারপরও তার যে কোনো কর্মকাণ্ড বা মন্তব্য একটি বৈশ্বিক প্রভাব হিসেবে কাজ করে, এটুকু ধরে নেওয়া যায়। কিন্তু জাতিসংঘের যে বিতর্কিত অ্যাক্টিভিটিস বাংলাদেশের ক্ষেত্রে বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সব বিরোধী মন্তব্য, সেগুলো আমাদের একটু মনে করিয়ে দেওয়া দরকার। তার কারণ আওয়ামী লীগের সময় যে একের পর এক প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হয়ে আসছিল, বিশেষ করে 2024 7 জানুয়ারি নির্বাচনের আগে জাতিসংঘের যে ভূমিকা ছিল, যেই সরব উচ্চকিত তাদেরকে দেখেছিলাম, ডক্টর ইউনূস সরকার আসার পরে এই পর্যন্ত নির্বাচন সম্পর্কে পশ্চিমা বিশ্বের অংশ হিসেবে জাতিসংঘ টু শব্দটি করেনি। বরং জাতিসংঘের বাংলাদেশস্থ যিনি আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, তিনি গত 4 জুন যে মন্তব্য করেছেন সেটি আপনারা জানেন। তিনি বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে রাজনৈতিক দলের নয়, সব জনগণের অংশগ্রহণ। এবং তার এই বক্তব্যটি দেশে এবং বিদেশে যথেষ্ট সমালোচনার জন্ম দিয়েছিল। সেটি জাতিসংঘের মাধ্যমে তারা বাতলে নেওয়ার চেষ্টা করছে। জাতিসংঘের মহাসচিবের মুখ দিয়েই প্রথমে হিউম্যানিটেরিয়ান করিডোরের বিষয়গুলো এলো, পরবর্তীতে আবার এই গোয়েন লুইস, বাংলাদেশের তো জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী, তিনি আবার বললেন না, এই ধরনের কোনো কথা জাতিসংঘ বলেনি। এক এক সময় এক এক ধরনের চরিত্র বা তাদের বক্তব্য আমরা আমাদের সামনে উপস্থাপিত হতে দেখছি। আবার সেনাবাহিনী সম্পর্কেও এই ভলকার তুর্ক বিবিসিতে একটি ইন্টারভিউতে তিনি বলেছিলেন যে জুলাই আন্দোলনে সেনাবাহিনী যাতে কোনো ধরনের ভূমিকা পালন না করে বা কোনো ধরনের তার সদস্যরা যাতে গুলি না চালায় সেই জন্য সতর্ক করে দিয়েছিল জাতিসংঘ বা ভলকার তুর্ক। তিনি এটি নিজে নাকি আমাদের সেনাপ্রধানকে বলেছিলেন, যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে তার প্রতিবাদ জানানো হয়েছিল। এই যে ভলকার তুর্ক যে মন্তব্যটি করেছিলেন এটিও তিনি করতে পারেন না বা এটা করার কথাও নয়। এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে গেলে বা এই ধরনের কোনো বক্তব্য কনভে করতে গেলে অবশ্যই জাতিসংঘের রেজলিউশন আনতে হবে, সেগুলো তো নিশ্চয় হয়নি। তাহলে জাতিসংঘের নানান ধরনের বক্তব্য পরস্পর বিরোধী, নিজেদের যে মন্তব্য আমরা নানান সময় দেখছি। অতএব এর মধ্য দিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয় বা আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে তাদের যে মন্তব্যটি, সেটি আপাতত কোনো কাজে আসবে না এমনটা ধরে না, মানে এমনটা ধরে নেওয়া গেলেও এর একটি প্রভাব অবশ্যই থাকবে। জাতিসংঘের এই যে লোকাল অফিস খোলার যে ইতিহাস আমাদের সামনে রয়েছে সেটি খুবই নেতিবাচক। যেমন যদি একটু বলি, শ্রীলঙ্কায় যখন তামিল বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ চলছিল তখন জাতিসংঘ 10 বছর ধরে দিন দেওয়া করেছে সেখানে একটি তাদের কার্যালয় খোলার জন্য। শ্রীলঙ্কা অনুমতি দেয়নি, না পেয়ে পরবর্তীতে দক্ষিণ এশিয়ার একাধিক দেশে, ভারত সহ একাধিক দেশে তারা তাদের অফিস খোলার চেষ্টা করেছে, কেউ অনুমতি দেয়নি। অনুমতি না দেওয়ার কারণ আছে। তার আগে একটু বলে নিই, যেসব দেশে এ পর্যন্ত জাতিসংঘের কান্ট্রি অফিস বা ছোটখাটো পর্যায়ে কোনো লোকাল অফিস খোলা হয়েছে তার মধ্যে কোন দেশগুলো রয়েছে? যেমন কান্ট্রি অফিস খুলতে পেরেছে ব্যাংকক সহ কয়েকটা দেশে। এর পাশাপাশি রয়েছে বুর্কিনা ফাসো, কম্বোডিয়া, চাদ, গুয়েতেমালা, গায়ানা, হন্ডুরাস, লাইবেরিয়া, মৌরিতানিয়া, মেক্সিকো, নাইজার, প্যালেস্টাইন, সিরিয়া, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেনে। দেশগুলোর নাম শুনলে আপনারা বুঝতে পারছেন এর সবকটি রাষ্ট্র কোনো না কোনোভাবে সংকটে নিমজ্জিত,
কোথাও যুদ্ধ, কোথাও জাতিগত সংঘাত, কোথাও আঞ্চলিক সংঘাত। বাংলাদেশে এই ধরনের জাতিগত সংঘাত বা আঞ্চলিক সংঘাতের কি সৃষ্টি হয়েছে? তাহলে তারা খুলতে চায় কেন? খুলতে চাওয়ার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে জাতিসংঘ বিশেষ কিছু দাতা রাষ্ট্রের চাঁদার মাধ্যমে পরিচালিত হয়, বা বিশেষ করে মানবাধিকার বিষয়ক এই হাই কমিশন তাদের চাঁদার মাধ্যমে চলে। জাতিসংঘ যেসব জায়গা তাদের কান্ট্রি অফিস খুলেছে সেই সব দেশে এই দাতা রাষ্ট্রগুলো, কথিত দাতা রাষ্ট্রগুলো তাদের এজেন্ডা বাস্তবায়ন করে জাতিসংঘের এই সোকল কান্ট্রি অফিসের মাধ্যমে। এবং যেসব রাষ্ট্রের নীতি তাদের সঙ্গে সাংঘর্ষিক, তখন জাতিসংঘের এই ধরনের অফিসের মাধ্যমে তারা তাদের যে এজেন্ডা সেগুলো বাস্তবায়ন করে।